লাকি আর রাধিকা তাদের ভিলাতে যে যার ঘরে শুয়ে শান্তিতে রাত কাটাচ্ছে। অন্যদিকে সেই রাতটাই দৃষ্টি আর রাহুলের কাছে হয়ে উঠেছে ভয়ঙ্কর। ঋণ শোধের আতঙ্ক, অপমানের বোঝা নিয়ে তারা কলকাতার রাস্তার ওপর দাঁড়িয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। তাদের কাছে একমাত্র 1 বছর সময়, 20 লাখ টাকা ফেরত দেওয়ার। এত খারাপ সময়ের মধ্যে দিয়ে তারা কখনো যায়নি। জেল থেকে বেরোনোর পর দৃষ্টি লাকির ওপর আরো বেশি রেগে যায়। কলেজে চুরির সঙ্গে লাকির কোনো সম্পর্ক নেই, যদিও পুলিশ রাহুলকে দোষী প্রমাণ করে দিয়েছে। তাও দৃষ্টি লাকির ওপর একই রকম ভাবে রেগে গিয়ে বলে, এই সব কিছুর কারণই লাকি। এতদিন পর্যন্ত রাহুল দৃষ্টিকে মাথায় করে রেখেছিল, ওর সব কথা শুনতো। কিন্তু আজ দৃষ্টির কথা শুনে রাহুলও বিরক্ত হয়ে রেগে গিয়ে বলে, লাকিকে গালাগালি দিলে কি আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে? চুপচাপ এখান থেকে চলো তো। দৃষ্টি রাহুলের কথায় বিরক্ত হলেও সেটা প্রকাশ না করে শান্তভাবে তাকে বুঝিয়ে বলে, যাবো মানে? তুমি জানো না কলেজ এখান থেকে কতটা দূর? আর আমরা দুজনেই খুব ক্লান্ত, তার উপর আবার রাতও অনেক হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি একটা অটো বুক করো। এই কথা শুনে রাহুল আরো রেগে দৃষ্টির দিকে তাকায়, তারপর খুব বাজে ভাবে বলে, কি পাগলের মতো কথা বলছো কেন? এখান থেকে কলেজে যেতে অটোতে 120 টাকা বা তার বেশি ভাড়া লাগবে। তুমি দেবে টাকা? তোমার কাছে আছে অত টাকা? রাহুলের কথা বলার ধরনটা এমন ছিল যে দৃষ্টি খুব অপমানিত বোধ করে, তার কান্না পেয়ে যায়। দৃষ্টি মনে মনে ভেবে দেখে, সত্যি তার আবদার করাটা ঠিক হয়নি। এখন এতগুলো টাকা খরচ করা রাহুলের পক্ষে কষ্টকর, কিন্তু তা বলে এইভাবে রাহুল তার সঙ্গে কথা বলবে? রাহুলের প্রতি দৃষ্টির ধারণা বদলাতে থাকে। রাহুল সামনে সাইকেলের বুথ থেকে একটা সাইকেল ভাড়া করে নিয়ে আসে, তারপর দৃষ্টিকে বলে, চলো তাড়াতাড়ি পিছনে উঠে বসো। দৃষ্টিরও কিছু করার ছিল না, সে বাধ্য হয়ে সাইকেলের কাছে এগিয়ে এলো, কিন্তু এইভাবে যেতে তার ভালো লাগলো না। সাইকেলে উঠতে গিয়েও সে তার মন পরিবর্তন করলো এবং সেখান থেকে দৌড়ে বেরিয়ে এসে রাস্তায় একটা অটোকে দাঁড় করিয়ে তাতে উঠে গেল। রাহুল এই দৃশ্য দেখে আর থাকতে পারলো না, রাগে চেঁচিয়ে উঠল, দৃষ্টি, দৃষ্টি, একটা অসভ্য মেয়ে কোথাকার, এই দৃষ্টি! বলতে বলতে রাহুলও জোরে সাইকেল চালিয়ে দৃষ্টির অটোর পিছনে ছুটল। পরের দিন খুব সকাল সকাল রাধিকা কলেজে পৌঁছে গেল। আসলে অনেকদিন ক্লাস না করার জন্য রাধিকা একটু পিছিয়ে পড়েছিল, তাই সে সেটা মেকআপ করার জন্য কলেজের কোনো ক্লাসই আর বাদ দিতে চাইল না। লাকি সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে কলেজের ক্যান্টিনের কাছে চলে এলো। লাকির প্ল্যান ছিল সে প্রথমে ক্যান্টিনে বসে আরাম করে ব্রেকফাস্ট করবে, তারপর কলেজের হস্টেলে গিয়ে ওর বন্ধুদের সঙ্গে দেখা করবে। খাবার খেতে খেতে লাকি তার ফোন খোলে। সেখানে কলেজের ওয়েবসাইটে রাহুলের 20 লাখ টাকা চুরির খবরটা পড়ে লাকির মুখে হাসি ফুটে ওঠে। খবরটার সঙ্গে রয়েছে রাহুলের বড় একটা ছবি। লাকি শুনতে পেল ক্যান্টিনের কয়েকজন ছেলে বলা বলি করছে, আরে দেখ দেখ, এই ছেলেটাই রাহুল না? কি নির্লজ্জ বেহায়া রে বাবা, এত কাণ্ডের পর আবার এখানে ঘোরাঘুরি করছে। ওরা যাকে দেখে কথাগুলো বলছিল লাকি তার দিকে তাকায়, দেখে রাহুল। রাহুল কাউকে পাত্তা না দিয়ে সোজা এগিয়ে এসে একটা টেবিলের কাছে যায়। টেবিলে বসে দৃষ্টি আরাম করে পোহা খাচ্ছিল। দৃষ্টিকে দেখে মনে হচ্ছে সে রাহুলকে আগের মতো পাত্তা দেওয়া ছেড়ে দিয়েছে। সে রাহুলকে দেখে এমন ভাব করে যেন তাদের মধ্যে কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। লাকি শুনে একটা জোরে খটাক করে আওয়াজ হলো। আওয়াজ শুনে লাকি সেদিকে তাকিয়ে দেখে রাহুল দৃষ্টির টেবিলের ওপর জোরে জোরে নিজের হাত দিয়ে দুবার মারল। রাহুলের চোখে মুখে প্রচন্ড রাগ, চোখ দুটো রাগে যেন লাল হয়ে রয়েছে। সে দৃষ্টিকে বলে, দৃষ্টি তুমি কি কালা? কাল রাতে আমি তোমাকে কতবার ডাকলাম, তুমি কান দিলে না? ওইভাবে রেগে ছুটে বেরিয়ে গেলে, তারপর অত রাতে একা একা অটোয় উঠে চলে গেলে। আর আমি সাইকেল নিয়ে পাগলের মতো পিছনে আসছিলাম আর তোমাকে ডাকছিলাম, সেদিকে একবার খেয়াল করার প্রয়োজন মনে হলো না? তুমি জানো কাল রাতে আমি কতখানি সাইকেল চালিয়েছি? এখনো আমার পায়ে টান ধরে আছে। তখন তো আমার মনে হলো তোমাকে খুন করে ফেলি। তোমার মতো অসভ্য মেয়ে আমি আর একটাও দেখিনি। রেগে চোখ মুখ লাল করে রাহুল যে কথাগুলো দৃষ্টিকে বলে যাচ্ছিল, দৃষ্টি সেগুলো গায়ে মাখলো না। দৃষ্টির আচরণ খুবই নিরুত্তাপ, বরং কিছুক্ষণ বাদে খুব হালকাভাবে মুচকি হেসে দৃষ্টি রাহুলকে বলল, চলো রাহুল, এবার ব্রেকআপ করি। কথাটা শুনে রাহুল চুপ হয়ে খানিকক্ষণ দৃষ্টির দিকে তাকিয়ে থাকে। সে যেন কথা হারিয়ে ফেলেছে। তারপর হাসতে হাসতে বলে, বাহ, কি সুন্দর! এত তাড়াতাড়ি এতটা নিচে নেমে গেলে কি করে? যখন তুমি অসুবিধায় পড়েছিলে পালিয়ে আমার কাছে এসে আমার গলায় ঝুলে পড়লে, আর
আমি বোকার মতো তোমার পিছনে সর্বস্ব ঢেলে দিলাম। এখন যখন আমি অসুবিধার মধ্যে আছি তখন আমায় ছেড়ে পালাতে চাইছো? দৃষ্টি এমন ভান করে যেন রাহুলের কথাটা সে শুনতেই পায়নি। দৃষ্টি বুঝতে পারলো কথায় কথায় রাহুল তাকে উস্কাতে চাইছে, একটা ঝামেলা বাঁধাতে চাইছে। এমনিতে সে ভেবে রেখেছিল পুলিশ স্টেশন থেকে ফেরার পর কয়েকদিন রাহুলের সঙ্গে ওপর একটা সম্পর্ক রাখবে, তারপর আস্তে আস্তে এই সম্পর্ক থেকে কেটে বেরিয়ে যাবে। কিন্তু যখন সে বুঝতে পারলো রাহুল ভিখিরি হয়ে গেছে, তার কাছে কানাকড়ি আর বেঁচে নেই, রাহুলের বাবাও আর দরাজ হস্তে রাহুলকে সাহায্য করবে না, তখন সে যত তাড়াতাড়ি সম্ভব রাহুলের থেকে দূরে সরে যেতে চাইলো, এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চাইলো। দৃষ্টি চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর রাহুলকে বলল, দেখো, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে কোনো রকম ঝামেলায় ফেলার চেষ্টা করো না, ভালো হবে না কিন্তু। কথাটা বলেই দৃষ্টি ক্যান্টিন থেকে বেরোবার চেষ্টা করলো, কিন্তু রাহুলের হাত থেকে মুক্তি পাওয়া অত সহজ নয়। রাহুলের হাত ধরে দৃষ্টিকে টেনে নিজের কাছে নিয়ে এলো এবং ওই হাতটা দিয়েই গলার কাছটা পেঁচিয়ে নিয়ে প্রচন্ড রেগে গিয়ে বলল, ছিলি তো একটা গেঁয়ো ভূত, এমনিতেও তোর মধ্যে এমন কিছু নেই যে আমি তোর পিছন পিছন ঘুরবো, যেখানে ইচ্ছে যা, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এতদিনে আমি তোর পিছনে যা যা খরচ করেছি সব টাকা আমার ফেরত চাই। ক্যান্টিন ভর্তি লোকের সামনে রাহুলের এই কথা দৃষ্টির খুব কানে লাগলো। তার নিজেকে সবার সামনে খুব ছোট মনে হলো। লজ্জা আর অপমানে লাল হয়ে গিয়ে সে রাহুলকে বলল, একজন পুরুষ মানুষ হয়ে কি ধরনের কথা বলছো? বিপদে পড়ে কি তোমার ভেতরের সব লজ্জা শরম শেষ হয়ে গেছে? তুমি আমার কাছ থেকে টাকা চাইছো? রাহুল উত্তরে বলে, আমি তোমার জন্য কম করে হলেও 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করেছি। তুমি কোনো সুন্দরী হিরোইন নও যে তোমার উপর আমি সমানে পয়সা ইনভেস্ট করে যাব। তোমার কি মনে হয় আমার কোনো মূল্য নেই? আচ্ছা ঠিক আছে, সব টাকা দিতে হবে না, আমাদের দুজনের হোটেলে রাত কাটানোর জন্য যে টাকাগুলো গেছে সেগুলো তো অন্তত দিতে পারো। ধরো মোটামুটি 3,50,000 টাকা হবে, ওইটুকু দিয়ে দাও, তাহলে আমি আর কিছু বলবো না। 20 লক্ষ টাকা ঋণের বোঝায় রাহুলের মাথা খারাপ হয়ে গেছে। সে কখন কি বলছে তা নিজেও বুঝছে না। যেভাবেই হোক সে যেন তার ঋণের বোঝাটা একটু কম করতে পারলে বাঁচে। দৃষ্টি রাহুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। রাহুলের কথাগুলো যেন সে নিজেই বিশ্বাস করতে পারছে না। এই কথা শোনার পর সে যেন সব কথা হারিয়ে ফেলেছিল। সে রেগে গিয়ে চিৎকার করে উঠল, পাগল নাকি? শোনো রাহুল, তুমি আমাকে যা ইচ্ছা বলো, কিন্তু এটা মনে রেখো, তোমার চুরি করা 20 লাখ টাকার খেসারত আমি দিতে পারবো না। তুমি সেই টাকা নিয়ে কি করেছো, কোথায় খাটিয়েছো, সেটা তোমার ব্যাপার, আমি জানতেও চাই না। ওই টাকা তোমাকেই শোধ করতে হবে, আর তার জন্য তোমাকে যা করার করতে হবে, তা না হলে পুলিশ তোমাকে আবার তুলে নিয়ে যাবে, আমাকে নয়। এই কথা বলে দৃষ্টি রাহুল আর তার চুরি করা টাকার সঙ্গে সমস্ত সম্পর্ক ঝেড়ে ফেলল। দৃষ্টির কথা শুনে রাগে রাহুলের মনে হলো টেবিলের ওপর পড়ে থাকা কাঁটা চামচটা দিয়ে ওর চোখ দুটো উপড়ে ফেলতে, তারপর ওই কাঁটা দৃষ্টির ঘাড়ে ফুটিয়ে তাকে মেরে ফেলতে। সে প্রচন্ড রেগে গিয়ে দৃষ্টিকে বলল, তুই একটা ফালতু মেয়ে, তুই কি আমাকে পাগল ভাবছিস? আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এই কথা বলে রাহুল কিছু করতে গেল, কিন্তু তার আগেই দৃষ্টি তার গালে একটা জোরে থাপ্পড় কষিয়ে দিল। এত জোরে সে থাপ্পড় মারলো যে রাহুলের গালে 5 আঙুলের দাগ বসে গেল। রাহুল একটা হাত দিয়ে তার গালটা চেপে ধরলো, তারপর দৃষ্টির কাছে সরে এসে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে চাপা গলায় বলল, তুই জানিস না আমি কি করতে পারি আর কত লোককে চিনি? তুই যদি 1 সপ্তাহের মধ্যে আমার টাকা ফেরত না দিস, তাহলে এইটুকু বলে দিলাম, তোর লাশ রাস্তার কুকুর জঙ্গলে টেনে নিয়ে যাবে। পয়সা ফেরত না দিলে তোকে কিন্তু তার খেসারত দিতে হবে, জেনে রাখ, খুব বাজেভাবে দিতে হবে। রাহুলের এই হুমকিটা শুনে দৃষ্টি ভয় পেয়ে গেল। সে এমন ভান করলো যেন কোনো ব্যাপার নয়, কিন্তু ভেতর ভেতর তার প্রচন্ড ভয় লাগলো। আর সে এটাও ভাবতে শুরু করলো কিভাবে সে টাকা পয়সা জোগাড় করবে। দৃষ্টির উপর রাহুলের রাগ যেন কমছিলই না। রাহুল যাওয়ার আগে তাকে আরো তিরস্কার করে জোরে হেঁটে বেরিয়ে গেল। দৃষ্টি জানে রাহুল কোনো ভুল কথা বলেনি। সত্যি রাহুলের এমন সব লোকের সঙ্গে পরিচয় আছে যে দৃষ্টিকে শাস্তি দিতে তার বেশি বেগ পেতে হবে না। তাই সে 3,50,000 টাকা কোথা থেকে জোগাড় করবে সেই চিন্তা করতে করতে তাড়াতাড়ি ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে লাকির পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু লাকির দিকে তাকানোর বা লাকিকে দেখার মতন সময় বা মানসিক অবস্থা তার রইল না। লাকি দূরে বসে সবকিছু দেখে। দৃষ্টির জন্য তার যে খারাপ লাগছে না তা নয়। যখন প্রথমবার সে দৃষ্টিকে রাহুলের সঙ্গে দেখে তখনই সে বুঝে গেছিল এদের সম্পর্ক একদিন না একদিন ভাঙবেই। কিন্তু আজ লাকি যে ভয়ঙ্কর দৃশ্যটা চোখের সামনে দেখলো তা সে কোনোদিন স্বপ্নেও ভাবেনি। লাকির মনে হলো দুজনেই সমান দোষী। দৃষ্টি খুবই লোভী একটা মেয়ে, তার সঙ্গে এইটাই হওয়া উচিত। লাকি এদের কথার মাঝখানে না গিয়ে চুপচাপ দূরে বসে নিজের খাবার শেষ করলো।
ক্যান্টিন থেকে বেরিয়ে দৃষ্টি একটা ছোট গলি দিয়ে এগিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি করছে তার মাথায় কিছু নেই। 3.5 লক্ষ টাকার ধার তার মাথায় এমন ভাবে চেপে বসেছে যে তার সমস্ত চিন্তা শক্তি শেষ হয়ে গেল। সে রাস্তার উপরেই একটা নোংরা পাথরের ওপর বসে পড়ল। জামা কাপড় নোংরা হলো সেদিকেও তার কোনো খেয়াল নেই। অপমানে, চিন্তায় নিজের অজান্তেই দৃষ্টির দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। মনে মনে সে নিজেকেই ঘেন্না করতে শুরু করলো। দৃষ্টি প্রথম থেকেই জানতো রাহুল তার টাইপের ছেলে নয়, তাহলে কেন সে ওর সঙ্গে প্রেমের সম্পর্কে গেল? দৃষ্টি চিন্তা করে দেখলো, কি পেয়েছে সে রাহুলের কাছ থেকে? কিছুই তো না। না সে একজন বড় লোকের বউ হতে পেরেছে, বরং মাথার ওপর তার ঋণের বোঝা এসে পড়েছে। এইসব কথা ভাবতে ভাবতে তার অনেক দিন বাদে আবার লাকির কথা মনে হলো। কাল রাতেও সে যাকে গালাগালি দিচ্ছিল, আজ রাহুলের অসম্ভব বাজে ব্যবহারে সেই লাকিকেই তার অনেক ভালো বলে মনে হলো। সে নিজের মনে মনে বলে উঠল, আজ যদি আমি লাকির সঙ্গে থাকতাম তাহলে লাকি আমাকে কখনোই এই পরিস্থিতিতে ছেড়ে যেত না। লাকির সঙ্গে তার সম্পর্ক যবে থেকে খারাপ হয়ে গেছিল, সে লাকিকে অনেক আজে বাজে কথা বলেছে। কিন্তু এত অভাবের মধ্যেও লাকি তার কাছ থেকে সেই টাকা পয়সা কখনো চায়নি যা তার উপর সে খরচ করেছিল। মানসিকভাবে কতটা নীচ হলে মানুষ এই রকম কাজ করতে পারে। আজ দৃষ্টির মনে হলো লাকি রাহুলের থেকে অনেক ভালো ছেলে, কমপক্ষে 1000 গুণ ভালো। দৃষ্টি আজ রাস্তার ধুলো কাদার মধ্যে বসে বসে নিজের পরিণতি সম্পর্কে গভীর চিন্তা করছে আর আফসোস করছে। দৃষ্টির জীবন এরপর কোন পথে যাবে? দৃষ্টি কি আবার লাকির কাছে ফিরে যাবে? সমস্ত লজ্জা ভুলে কি সে লাকির কাছে সাহায্য চাইবে? দৃষ্টির এই অবস্থা দেখে লাকির মন কি নরম হবে? এর পরের গল্প জানতে হলে শুনতে